আসসালামু আলাইকুম। জার্মানিতে হিটলারের একজন মন্ত্রী ছিলেন গোয়েবলস। গোয়েবলস বলেছিলেন, "একটা মিথ্যাকে হাজার বার বললে সেটা সত্য হয়ে যায়।" তো এখন আর বাংলায় একটা কথা আছে, "দশচক্রে ভগবান ভূত।" দশচক্রে ভগবান ভূত মানে ভগবান পর্যন্ত ১০ জন যদি একটা কথা বলে, ভগবান ভূত হয়ে যায়, ভগবান নিজেই বিভ্রান্ত হয়ে যায়। তো এখন এ ধরনের একটা ঘটনা আবার ঘটছে বাংলাদেশে। প্যারিস নিবাসী একজন ইউটিউবার, গুজবের সম্রাট, ভারতীয় সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদীদের প্রভাব বৃদ্ধিতে যার অবদান সবচাইতে বেশি বাংলাদেশে, তিনি ৭ই জুন প্যারিস থেকে একটা ভিডিও ছেড়েছেন এবং সে ভিডিও অলরেডি ১০ লক্ষ বাংলাদেশিরা দেখেছেন। ভিডিও টাইটেলটা খুবই সেন্সেশনাল। মনে হবে তিনি খুবই প্রচন্ড বাংলাদেশপন্থী, ভারত বিরোধী। আসলে ব্যাপারটা পুরোটাই উল্টা। এই প্যারিস নিবাসী ইউটিউবার তার যে ভিডিওটা করেছেন ৭ই জুন, টাইটেল হচ্ছে পলাশ বাড়িতে কি হচ্ছে, রংপুর বিচ্ছিন্ন করে মানচিত্রে যুক্ত করতে চায় ভারত। এখানে চারদিক দিয়ে দেশপ্রেম বাইয়া বাইয়া পড়তে আছে, মাথার থেকে শরীর থেকে সমস্ত জায়গা থেকে এত দেশপ্রেম। ভারত রংপুর নিয়ে নিচ্ছে, চিকেন নেকটা চেকন ২২ কিলোমিটার মাত্র শিলিগুড়ি করিডোর, সেটাকে চওড়া করার জন্য ভারত এখন রংপুর বিভাগ দখল করে নিচ্ছে। এটা শুধু এই যে ভারত বন্ধু, তাকে আমি ভারত বন্ধুই বলবো, প্যারিস নিবাসী ভারত বন্ধু ইউটিউবারই বলছেন না। গুগল করলে এবং কতগুলো পত্রিকা যেমন ইনকেলাব দেখলে পড়লে আপনাদের বিশ্বাস করতে আপনারা বাধ্য হবেন যে বাংলাদেশের গাইবান্ধা অঞ্চলে এই অঞ্চলটাকে কেটে ভারত দখল করে নেয়ার জন্য সেখানে একটা মন্দির কমপ্লেক্স করা হয়েছে, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির কমপ্লেক্সের ভেতরে ১৪০টা মূর্তি আছে, শিব, কৃষ্ণ এবং আরো অন্যান্য দেব দেবীর। এখানে উদ্যোক্তা হচ্ছেন হরিদাস চন্দ্র তরণী দাস। হরিদাস চন্দ্র তরণী দাস ২২ কোটি বা ২৮ কোটি টাকা খরচ করে এই কমপ্লেক্সটা করছেন। তবে যেটা গুজব সেটা হচ্ছে সেখানে একটা রামের মূর্তি তৈরি করা হচ্ছে এবং রামের মূর্তি ৮০ ভাগ হয়ে গেছে, আর মাত্র কয়েক ১ মাসের ভেতরেই ১৫ই জুলাই এর উদ্বোধন হবে এবং হরিদাসকে বলা হচ্ছে তিনি একজন ভারতের একজন সেবক। ভারতের এখানে দখল করে নেবে রংপুর বিভাগ, এর পেছনে কাজ করছেন হরিদাস চন্দ্র তরণী দাস। এটা হচ্ছে গুজব। এই গুজবটা শুধু প্যারিস নিবাসী ইউটিউবার করছেন তাই না, ভারতপন্থী আপাত দৃষ্টিতে তারা বাংলাদেশের প্রেমে গদগদ, তারা এই অপপ্রচারটা করছে এবং গুগল করলে সেটা পাওয়া যায়। আমিও এই দশচক্রে পড়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম ঘটনাটা সত্য না হলে এতগুলো সোর্স থেকে এই তথ্যটা আসছে। একটু সন্দেহ ছিল যে ভারত বন্ধু প্যারিস নিবাসী ইউটিউবার বাংলাদেশ বিরোধী, জামাতের নামে এখানে একটা সাম্প্রদায়িক রাজনীতি করে পানি ঘোলা করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি ২০২৪ সালের তথাকথিত নির্বাচনের পরে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করবে এবং তিনি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের শীর্ষে ছিলেন। এই আন্দোলন বিরোধিতা করার জন্য আমাকে ভারতের এজেন্ট, ভারতের দালাল, কত কিছু বলা হলো। শুধু প্যারিস নিবাসী বলেন নেই, আরো অনেক নাগরিক টিভিতে এসছেন, কিছু চেনা মুখ, তারা আমাকে বলে দিলেন উনার ডক্টর হাশমির জন্ম তো ভারতে, তিনি ভারতপন্থী।
যেহেতু তিনি ভারতপন্থী, তাই ডক্টর হাশমি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিরোধিতা করছেন। আমি বিরোধিতা করেছিলাম এই জন্য, হাসিনাকে ক্ষমতায় রেখে এক দফা আন্দোলন করতে হবে। সে আন্দোলন হবে হাসিনা হটাও। ভারতীয় পণ্য বর্জন দিয়ে হাসিনাকে হটানো যাবে না। আমি সত্য প্রমাণিত হলাম। যাই হোক, এখন আমি আপনাদের ওই সেন্সেশনাল তথ্যের দিকে নিয়ে যাচ্ছি। প্যারিস নিবাসী একজন লোকের ছবি দেখিয়ে বলছেন, ভিডিওতে একজন ভারতীয় নাগরিক ভারতে বসে বলছেন তারা যশোর, খুলনা, রংপুর, ফরিদপুর সব জায়গায় ভারতীয় পতাকা তুলবেন, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে গাজার মতো বানিয়ে দেবেন এবং রংপুর বিভাগকে তারা আলাদা করে ফেলবেন। এই উস্কানিমূলক একটা বক্তব্য দেওয়ার পরে তিনি আবার একটা ছবি দেখালেন, বললেন ভারতীয় একজন বিশেষজ্ঞ আন্তর্জাতিক বিষয়ে, তার নাম বললেন ভারত ঘমন্ড। আমি গুগল করে এই ভারত ঘমন্ড নামে ওই ব্যক্তিকে পেলাম না। ওই ব্যক্তি পৃথিবীতে এক্সিস্ট করে না। একটা ভুল ভাওতা ভুয়া একটা নাম দিয়ে প্যারিস নিবাসী ইউটিউবার বললেন, দেখেন ওই যে ভারতীয় নাগরিক বলছে রংপুর দখল করে নেবে, ফরিদপুর, যশোর, খুলনা তারা দখল করে নেবে। এখন দেখেন ভারত ঘমন্ড, ইনি তো আরো শিক্ষিত মানুষ, একজন বিরাট অ্যানালিস্ট ভারতের, তিনি বলছেন আমরা বাংলাদেশকে শেষ করে দেব, রংপুর বিভাগ কেটে ফেলবো। এবং রংপুর বিভাগ কাটতে হবে কেন? প্যারিস নিবাসী ইউটিউবার বলছেন চিকেন নেক মাত্র 22 কিলোমিটার চওড়া, এটাকে আরো লম্বা চওড়া করার জন্য তারা বাংলাদেশের রংপুর বিভাগটাকেই গাইবান্ধা থেকে রংপুর, দিনাজপুর সব তারা দখল করে নেবে। এবং সেই জন্যই গাইবান্ধাতেই এই মন্দির, এই যে রামের মূর্তি তৈরি করা হচ্ছে। এগুলো যে একেবারে মিথ্যা কথা, সেখানে আমি আসছি। তো ইউটিউবে যেটা আমরা পাই, আমি একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি। মিশন হরিদাস ও উত্তরাঞ্চল গ্রাসের শব্দহীন ট্রোজান হর্স নীল নকশা, একটি কৌশলগত ও গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ। গাইবান্ধার পলাশ বাড়িতে বাংলাদেশের বৃহত্তম রামচন্দ্রের মূর্তি, সুবিশাল কৃষ্ণ মূর্তি এবং গীতা মহোৎসবে ভারতীয় সহকারী হাই কমিশনের বারবার উপস্থিতি কেবলই কোনো ধর্মীয় তৎপরতা নয়। সাধারণ মানুষ যখন এটিকে একটি সাধারণ ধর্মীয় কাঠামো বা ব্যক্তি বিশেষের উদ্যোগ হিসেবে দেখছে, ঠিক তখনই পর্দার আড়ালে বোনা হচ্ছে এক দীর্ঘমেয়াদী ও সূক্ষ্ম ভূরাজনৈতিক মারণাস্ত্র, মানে ষড়যন্ত্র তত্ত্ব। বাংলাদেশকে নিয়ে গেল, ভারত নিয়ে গেল, এখন এর রুখতে হবে। এবং তারা দেখাচ্ছেন 2011 সালের আদমশুমারি অনুযায়ী সেখানে হিন্দুদের সংখ্যা খুবই কম। পলাশবাড়ী উপজেলায় হিন্দু জনসংখ্যা মাত্র 6.4%। সুতরাং এই এত ক্ষুদ্র হিন্দু অঞ্চলে এই ধরনের মন্দির এবং রামের মূর্তি বানানো হচ্ছে কি জন্য? যাতে এই অঞ্চলটা ভারত দখল করে নেয় এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক চওড়া করা যায়, এবং এটা হবে রংপুর দখলের সামরিক কৌশল, এবং সেই ষড়যন্ত্র করছে, তার সঙ্গে জড়িত আছেন এই রাধা গোবিন্দ কালী মন্দির যারা বানাচ্ছেন তারা। চিকেন নেক নিয়ে নিলে নাকি ভারত নিরাপদ হয়ে যাবে। চীন যদি ভারতকে আক্রমণ করে ভারতের 7 সিস্টার্স আলাদা করতে চায়, ভারতের হাতে চিকেন নেক থাকুক আর না থাকুক, ওই অত বড় সুপার পাওয়ার চীনের সঙ্গে 7 দিনের বেশি দাঁড়ানোর ক্ষমতা ভারতের নেই। বড় জোর 15 দিন, একদিন, 1 মাস তারা টিকে থাকবে। সেই জন্য ভারত চিকেন নেক চড়া করে ফেললেই কি চীনের কাছ থেকে বাঁচতে পারবে? 7 সিস্টার যদি চীন আদৌ নিতে চায়। সুতরাং পলাশবাড়ির এই সুনির্দিষ্ট পয়েন্টটি ঠিক সেই লাইনে অবস্থিত যেখান থেকে তারা রংপুর বিভাগ কেটে ভারতের সঙ্গে যোগ করতে চায়। এটা গুগলে পাবেন, এবং এটা ট্রোজান হর্সে করে ভারত আসছে, মূর্তি বানাচ্ছে, এবং এটা ইনকিলাব পত্রিকাতেও এসছে, এবং আরো অনেকগুলো সোর্সে এই কথাগুলো বলা হচ্ছে। সবচাইতে বড় ব্যাপার, প্যারিস নিবাসী ইউটিউবার এটার উপরে জিহাদ ঘোষণা করছেন, বাংলাদেশ বাঁচাতে হবে। বাংলাদেশে তারা রামের মূর্তি বানাচ্ছে। রাম কোনো বাংলাদেশি দেবতা না, রামের মূর্তি দিয়েই বিজেপি ক্ষমতায় এসছে, যেটা আমি বিশ্বাস করি। এই রাম জন্মভূমি বাবরি মসকে প্রথমে 1949 সালে রামের একটা মূর্তি চলে আসলো, বললো ভগবান রাম এখানে আর জন্মভূমিতে আসতে চাচ্ছেন, এবং ওই মসজিদটা নাকি একটা মন্দির ছিল বলে একটা অপপ্রচার করলো।
তারপরে 1992 সালের 6 ডিসেম্বর লাল কিষেন আদবানির নেতৃত্বে কারসেবক হিন্দু জনতা গিয়ে মসজিদটা ভেঙে ফেললো। তারপরে 1998 সালে অটল বিহারী বাজপেয়ী আসলেন ক্ষমতায়, তারপরে নরেন্দ্র মোদী আসলেন 2014 সালে। এই যে পরিকল্পনা, রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম হচ্ছে বিজেপির স্লোগান। এটা বাংলাদেশেও শোনা গেছে। কলকাতাতে এখন ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতা দখল করার পরে। কিন্তু তার মানে এই না ভারতীয় কিছু নাগরিক রংপুর বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করতে চায় বললেই সেটা হয়ে যাবে, এবং ভারত সরকার এ ধরনের কোনো কথা বলেনি। এটা হচ্ছে নেহায়েত একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা মাত্র। রংপুরে, গাইবান্ধা এবং অন্যত্র মুসলমান হিন্দুর ভিতরে দ্বন্দ্ব লাগলে ভারত সরকার ইন্টারভিন করবে, বাংলাদেশ সরকার ডিস্টেবিলাইজ হয়ে যাবে। তখনই প্যারিস নিবাসী ইউটিউবাররা যে আনন্দ পাবেন, লাগিয়া গেছে মারামারি, বাংলাদেশ যাবে এবং বিএনপি সরকার যাবে। এই পরিকল্পনার জন্যই কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে এই অপকর্মগুলো হচ্ছে, এবং গুগলের মাধ্যমে তারা এটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে এখন এটা আর একজনের কথা না, গুজব না, এবং এই ইউটিউবারের অনুকরণ করে এবং গুগলের এই তথ্যগুলো দেখে অখণ্ড ভারত বানাতে চায় ভারত, এই তত্ত্বের এখন বিরাট রকম প্রসার ঘটছে বাংলাদেশে। এটা খুবই মারাত্মক ব্যাপার, এটা খুবই মারাত্মক ব্যাপার। এই জন্যই আমি আজকের এই আলোচনাটা করছি। আমি কাল পরশু বলেছিলাম, আমিও মোটামুটি ধরে নিয়েছিলাম যে নিশ্চয়ই কিছু না কিছু ঘটছে, নিশ্চয়ই রংপুরে একটা রামের মূর্তি গড়া হচ্ছে, রাম মূর্তি দিয়ে তারা এইখানে বিজেপি বা হিন্দুত্ববাদকে এখানে প্রতিষ্ঠিত করবে। এই ব্যাপারে আমি মোটামুটি কনভিন্স ছিলাম, কিন্তু আমি দেখছি যে আমি ভুল ছিলাম। আমি দুঃখিত। আমার টিমকে যখন নিয়োগ করলাম, তারা ফরেনসিক টেস্ট করে দেখছে এই মূর্তির প্রথমে বলা হচ্ছে 50 ফুট লম্বা রামের মূর্তি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তারপরে বলছে ওটার মূর্তির হাইট বেড়ে গেল, ওটা বেড়ে 82 ফুট হয়ে গেল, যে 82 ফুট উঁচা একটা মন্দির, রামের মূর্তি এখানে গঠিত হচ্ছে, এবং এটা দিয়ে তারা বৃহত্তর রংপুর দখল করার পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা হয়ে গেছে। এখন সময়ের ব্যাপার মাত্র, এরকম একটা অপপ্রচার চলছে, এবং এখানে টাকা খরচ করে তারা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির কমপ্লেক্সের মাধ্যমেই তারা এইখানে দখল করে ফেলবে, এবং এখানে তারা ভারত বানিয়ে ফেলবে। রংপুর বিভাগ আমাদের হাত থেকে চলে যাবে, তিস্তা প্রজেক্ট চলে যাবে, সবকিছু চলে যাবে। এখন আমার টিমের এক সদস্য, তিনি একটা তথ্য দিয়েছেন। উনি একটা এআই দিয়ে একটা কমান্ড দিয়েছে এআই কে, যে ক্রিয়েট এ জায়ান্ট হাইপার রিয়ালিস্টিক স্ট্যাচু রাম, the middle of a roundabout surrounded by bamboo scaffolding with construction workers. মানে উনি একটা, আমার অ্যাসিস্ট্যান্ট একটা দিল, এআই দিয়ে একটা ক্রিয়েট করলো, এমন একটা রামের মূর্তি বানাও একটা চৌমাথায়, একটা রাস্তার মোড়ে, যেখানে বাঁশের ওই যে স্ক্যাফোল্ডিং, যেটাতে বিল্ডিং বানানোর সময় যে ফ্রেমটা বানানো হয়, যে ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা হয়, ওটা দিয়ে তৈরি করে দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল একটা 82 ফুট লম্বা মূর্তির একটা ছবি কম্পিউটার এআই জেনারেট করে দিল। সেই এআই দিয়ে বানানো ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেটাই ব্যবহার করছে প্যারিস নিবাসী ইউটিউবার এবং অন্যান্যরা, যারা না বুঝেই ব্যাপারটাকে সমর্থন করছেন, এবং আমিও প্রায় মোটামুটি কনভিন্সড হয়ে গিয়েছিলাম যে এই প্যারিস নিবাসী হয়তো এখন এতটা বাংলাদেশ বিরোধী না, তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক ব্যক্তি বলে ক্ষণিকের জন্য আমার একটা খটকা হলো। আমি জানতাম তিনি ভারতীয়, কিন্তু হঠাৎ করে একটা খটকা হলো যে তিনি যে কথাগুলো বলছেন এটা তো বাংলাদেশের পক্ষে যায়। ভারত দখল করে ফেলবে রংপুর বিভাগ, 82 ফুট রাম মূর্তি হবে, এই ধরনের কোনো ব্যাপার ঘটে নাই। সেখানে এখন
ভারতীয় এক সাংবাদিক একটা লেখা লিখলেন যে নেত্রকোনাতে এক বাঙালি মুসলমান ভদ্রলোক দারুল উলুম নোমানিয়ার একজন আলিম ওয়াসিক বিল্লাহ নোমানি, তিনি নেত্রকোনাতে হিন্দুদের মুসলমান বানাচ্ছেন। তবে জোর করে বানাচ্ছেন, এটা হচ্ছে অপপ্রচার। কাউকে জোর করে মুসলমান বানানো হচ্ছে না, এবং এই অপপ্রচার করে হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি করাই হচ্ছে মূল উদ্দেশ্য, যাতে বিএনপি সরকার পড়ে যায় এবং যাদের ফায়দা লুটার তারা ফায়দা লুটবে। ভারতপন্থী ধর্মীয় কিছু দলও আছে, তাদেরই অনুপ্রেরণায় এখন এই কাজগুলা করা হচ্ছে। বাংলাদেশে ধর্মান্তর করা কোনো অপরাধ নয়, ভারতের কতগুলো রাজ্যে এটা আছে যে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলে তাদের শাস্তি হয়। বাংলাদেশে এ ধরনের কোনো আইন নেই। তবে রাম মূর্তি হলে আমি সত্যি সত্যি খুবই চিন্তিত হয়ে পড়ব। রাম হচ্ছে সিম্বল অফ বৃহত্তর ভারত। আর্যদের অনার্যদেরকে বশীভূত করা, পরাজিত করার সিম্বল হচ্ছে রাম এবং দুর্গা। দুর্গার যে অসুর বোধ, অসুর হচ্ছে কালো মানুষ, সাঁওতাল বা গারো বা আদিবাসী বাংলাদেশের বা এই অঞ্চলের। আর রাম হচ্ছে পুরো ভারত এবং শ্রীলঙ্কাতে আর্যদের প্রভাব সৃষ্টি করার, আর আর্যদের রাজত্ব প্রতিষ্ঠা করার সিম্বল। জয় সিয়া রাম, সেই জন্য বিজেপির স্লোগান। তারা বৃহত্তর ভারতের কল্পনা করে, যেটা ভারতের নতুন পার্লামেন্ট ভবনে যে ম্যাপ রয়েছে সেখানে বৃহত্তর ভারত এর চিত্র রয়েছে, আফগানিস্তান থেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া পর্যন্ত। তাদেরই উত্তরসূরি হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এবং এই পরিকল্পনার কথা বলে উস্কানি দিয়ে, এই কথাগুলো সত্য, রামকে প্রতিষ্ঠিত করে ভারতে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা, সেটা অলরেডি হয়ে গেছে। আরো হয়তো ওদিকে উন্নতি হবে, আরো ফ্যাসিজম বৃদ্ধি পাবে। সেদিক দিয়ে আমাদের শঙ্কিত হবার কারণ রয়েছে, সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু মিথ্যা কথা বলে যে বাংলাদেশে রামের একটা মূর্তি তৈরি হচ্ছে ৮০ ফুট ৮২ ফুট লম্বা, চিন্তা করতে পারেন ৮২ ফুট মানে ৮ তলা বিল্ডিং এর সমান। এগুলো একেবারেই গুজব, আতঙ্ক সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার ছাড়া এর আর কোনো কাজ নেই। তো আমি দুঃখিত যে আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এর হরিদাস চন্দ্র তরুণীদাস সম্বন্ধে আমার ভুল ধারণা ছিল। ইনভেস্টিগেশন করার পরে ফরেন্সিক এভিডেন্স দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের কোন রাম মন্দির তৈরি হচ্ছে না, এবং ভারতের কিছু লোক বাংলাদেশ দখল করে নিতে চায় বললেই বাংলাদেশ ভারতের পদানত হবে না। বাংলাদেশকে ভারত যদি দখল করতে চায়, বাংলাদেশের ১০ ডিভিশন সৈন্যের জায়গায় তাদের ২০ ডিভিশন সৈন্য মোতায়েন করতে হবে, যেটা ভারতের হাতে নেই। আর সেনাবাহিনীর বিরাট অংশ, প্রায় সবটাই রয়েছে চীন এবং পাকিস্তান বর্ডারে এবং কাশ্মীরে কয়েক লক্ষ ভারতীয় সেনা কাশ্মীরকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করছে। সুতরাং ভারত কোনো জুজু নয়। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ দখল করতে পারবে না, একেবারেই অসম্ভব ব্যাপার। ভারতকে ভয় পাবার কিছু নেই, এবং ভারত বাংলাদেশ দখল করতে চাইলে চীন বসে থাকবে না। আমরা না চাইলেও চীন তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে। এই অঞ্চলে তারা ভারতের প্রভাব এতটা বৃদ্ধি পাবে যে বাংলাদেশের অঞ্চল তারা দখল করে ফেলবে, এটা অসম্ভব ব্যাপার। এবং চিকেন নেক নিয়ে যে কথাগুলো প্যারিস নিবাসী ইউটিউবার বললেন, অনেকেই বলছে যে তারা এই জন্য রংপুর বিভাগ দখল করতে চায়, এটা একটা উদ্ভট, স্ট্র্যাটেজিক্যালি একটা উদ্ভট গুজব। এসব গুজবে আমাদের কান দেওয়ার দরকার নেই। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি হিসাবে বসবাস করব। ভারতীয় জুজুর কোনো ভয় দেখিয়ে এখানে পানি ঘোলা করে রাজনীতি করার কোনো অবকাশ নেই। আমরা এটা প্রতিহত করব, জনগণ এটা প্রতিহত করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পুলিশকে দেখা আসামি হাসে, পুলিশকে দেখা আসামি মুসকি হাসে। ঘটনাটা এক পুলিশ অফিসার নিজেই বলতেছে
যে আমি একজনকে অ্যারেস্ট করছিলাম, সে মাদক ব্যবসার সাথে জড়িত। 1 মাসের মধ্যে সে বাইর হয়ে গেছে। বাইর হইয়া ওই পুলিশকে দেখা ওই আসামি এখন হাসতেছে, হ্যাঁ, মুসকি মুসকি হাসে, টিটকারি মারে আর কি, যে বেটা ধরছিলি, রাখতে পারলি না। আবার অনেক জায়গায় দেখতেছেন না, আওয়ামী লীগের মানে ওই যে ছাত্র লীগের বড় বড় নেতারা পুলিশকে হুমকি দিতেছে, এই ওকে কেন তুমি গায়ে হাত তুলছো, খারাপ ভাষায়, দেখা নেমু তোর 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফেলামু, আমরা কি এলাকায় ফিরত আসুম না, আমরা কি সারা জীবন পলায়া থাকুম। পুলিশ অফিসারকে বকাঝকা করতেছে, এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে। আচ্ছা, যখন জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওই টাইমটা এতটা ছিল কি, হ্যাঁ খারাপ ছিল, এর চেয়েও খারাপ ছিল, কিন্তু ওইভাবে পুলিশকে কেউ ধমকাইছে বা কোনো পুলিশ কি বলছে যে আমাকে দেখে আসামি হাসে? এখন বলতেছে, কারণ এখন একটা নির্বাচিত সরকার। ওনারা ভাবছিল এই যে 18 মাস ডক্টর ইউনূস ছিল, ও তো স্বাভাবিকভাবে আসে নাই, রক্তের উপর দিয়ে আসছে। দেশের অবস্থা চরম খারাপ ছিল, হ্যাঁ, একদম প্রধানমন্ত্রী পালায় চলে গেছে, র্যাব পালায় যাইতেছে, পুলিশ পালায় যাইতেছে, আর্মি পালায় যাইতেছে, এবং বাইতুল মোকাররমে ইমাম থেকে আরম্ভ কইরা খতিব কেউ বাদ নাই, সবাই পালাইতেছে। এই যে সংসদে যেসব এমপিরা বসতো তারাও পালাইতেছে। ওই অবস্থার মধ্যে ডক্টর ইউনূস আসছিল, আর এই যে জাহাঙ্গীর সাহেব আসছিল, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল। পারুক না পারুক ভাই, একটা ব্যাপার ভালো ছিল, সবসময় হাসি মুখে থাকতো, হাসি মুখে জবাব দিত, বিরক্ত হইতো না, কিন্তু কপাল কুঁচকাইতো না, ওই যে বিরক্তি একটা ভাব সেটা প্রকাশ করতো না। তবে মিডিয়ার প্রেমে পইরা গেছিল, এই সোশ্যাল মিডিয়ার প্রেমে পইরা গেছিল। রাইতে 3টার সময় সবাইকে ডাকছে, হ্যাঁ এখন আমরা একটা সাংবাদিক সম্মেলন করব। কি সম্মেলন, কি আলাপ? কোনো আলাপ না, যে আলাপটা পরদিন সকাল 10টার সময় করলেও ওই একই ব্যাপার হইতো, রাইতে 3টার সময় করছে। মিডিয়া প্রেমে পইরা গেছিল, তবে হাসি মুখেই বিদায় নিছে, সফল হইতে পারে নাই। সফল স্বরাষ্ট্রমন্ত্রী বলা যাবে না জাহাঙ্গীর সাহেবকে, কিন্তু আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি কি সফল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি সফল? আপনাকে কি সফল বলা যায়? আপনারা তো নির্বাচিত সরকার, গত সরকারের মতো তো না, একেবারে নির্বাচন করে আপনাদেরকে আনছি আমরা। আপনারা কি এখন সফল? দেখেন, একটা টিআইবি রিপোর্ট দেখাই, আমি কাগজে লেখা রাখছি, এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমাদের সালাউদ্দিন সাহেব কতখানি সফল। কি লিখতেছে ওনারা? খুন, এটা কিন্তু হিসাবটা, এই যে ওনারা যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আসলো, ওই মাসের ওই বাকি 18 দিন না, কিন্তু মার্চ আর এপ্রিল। আবার এই যে গত একটা মাস গেল, বা এই মাসটার অনেক দিন চলে গেল, কিন্তু এইটা না, শুধু 2 মাসের হিসাব, মার্চ আর এপ্রিল মাসের হিসাব। এই জুন মাসের হিসাব নাই, কিন্তু আবার এই যে মে মাসটা গেছে, ওই মাসেরও কিন্তু হিসাবটা নাই। হিসাবটা কি? এখানে খুন 605 জন, অর্থাৎ 605 জন মায়ের বুক খালি হয়েছে। তারা তো কারো না কারো সন্তান তো ভাই, তাই না? এবং কে কাকে মারছে, কেন মারছে, সে হিসাব করে। মায়ের হিসাবটা তো আলাদা, মায়ের তো বুক খালি হয়েছে, তাই না? 605 জন। ছিনতাই হয়েছে 294টা, ওই 2 মাসে 294টা ছিনতাই হয়েছে। অপহরণ, কিডন্যাপ 196 জন। অপহরণ কে কাকে করে? এর মধ্যে ব্যবসায়ী আছে, নারী ঘটিত ব্যাপারও আছে, সব অ্যাঙ্গেলে অপহরণ হয়েছে 196 জন। এরপর হচ্ছে নারী ও শিশু নির্যাতন, এটা ভাই অনেক, 3496 জন। চিন্তা করা যায়, 3496 জন নারী ও শিশু নির্যাতন। নির্যাতন বলতে তো বুঝছেন আপনারা কি? এই যে কিছুদিন আগে রামিসার যে ঘটনা ঘটা গেল, ওই ধরনের ঘটনাই তো সবচেয়ে বেশি, 3496 জন। এরপরে আসি, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় বৈশাই বলছিল, মব হইতে আমি দিব না, জিরো টলারেন্স, কোনো জায়গায় মব হইতে পারবে না। এরপরে মব শুরু হইলো ওনার দেশের বাড়ি থেকে, ওই কক্সবাজার, চকরিয়া, ওইসব এলাকা থেকেই এখন পুরো দেশে যে মব হইছে, ওই 2 মাসের হিসাবটা দেখেন। মবের হিসাব হচ্ছে 69 থেকে 80টা, কারেক্ট হিসাবটা নাই বইলায় ওই 69 থেকে 80টা। কিন্তু নিহতের ব্যাপারটা দেখেন, এই মবে নিহত হয়েছে 31 থেকে 42টা, 31 জন থেকে 42 জনের মতো নিহত হয়েছে। পুরা হিসাবটা এখন একবার চোখ বুলান্ত,
ভয়াবহ ব্যাপার না? মাত্র 2 মাসের, আরো 1 মাস, এই যে কয়দিন গেল এই মাসের, এইটা তো বাদ রয়েছে। এইটা যদি জোড়া দিতে চান, সংখ্যাটা আরো বাইরে গেল না? হাহাকারটা আরো বাইরে গেল না? এখন কি আমরা বলতে পারি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি কি সফল? দেখেন সালাউদ্দিন সাহেব, আপনার দিকে কিন্তু টোটাল দেশের মানুষ তাকায় থাকে। এর পিছনে কারণ আছে, নিশ্চয়ই আপনি জানেন। কারণ আপনি একটুখানি বিতর্কিত। আপনি শিলংয়ে ছিলেন, ওই বদনামটা তো আপনাকে দেওয়া হয়, আপনার সাথে ট্যাগ দেওয়া হয়, ভারতের একটা ট্যাগ দেওয়া হয়। এই ব্যাপারটা আমাদের দেশের সবাই জানে এবং সাংবাদিক ভাইরাও জানে। খেয়াল আছে ওই যে সাংবাদিকদের সামনে একবার আপনি আইসা দাঁড়াইছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইসা দাঁড়াইছিলেন, আর পিছন থেকে একজন বলতেছিল ওই ইন্ডিয়ান মালটা না, ইন্ডিয়ান মালটা না। ওইটা কিন্তু ভাইরাল হয়েছিল। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, নিশ্চয়ই আপনি এই ব্যাপারগুলো দেখছেন। কিন্তু আপনাকে যখন গতকাল না পরশুদিন প্রশ্ন করা হইল এই বর্ডার কিলিং নিয়ে, তখন আপনি একটা উত্তর দিছিলেন যে এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি সুন্দর ব্যাখ্যা দিছেন, একদম আইনের মধ্য থেকে ব্যাখ্যা দিছেন। যা বলছেন বেআইনি কোনো কথা বলেন নাই, টোটালটাই আইনের ভিতর থেকে কথা বলছেন। যে এটা যদি তাদের এলাকায় হয়, মানে পার্শ্ববর্তী দেশের সীমান্তের ওই পারে ওই ঘটনাটা হয়, তাহলে ওইটা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটার সাথে তো আমরা জড়িত না। আবার 0 পয়েন্টে কিছু কিছু হত্যাকাণ্ড হয়, সেটা নিয়ে হয়তো আমরা আলাপ করতে পারি। তার মানে কি জানেন, আপনি বুঝাইতে চাইছেন যে সত্যটা এখানে স্মাগলিং এর একটা ব্যাপার আছে। এই চোরাচালানির সাথে যারা জড়িত তারা ওই পারে যায়, ওই পারে যাওয়ার পর বিএসএফ গুলি করে, ওই কারণে নিহত হয়, এটা তাদের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এই কথাটা যদি আপনি বলেন, ফালানির ব্যাপারটা কি ওদের ব্যাপার ছিল? ফালানি যখন তারের মধ্যে ঝুইলা ছিল, ওইটা কি তাদের ব্যাপার ছিল? আমরা সীমান্ত হত্যা বলতে বুঝি কি জানেন? মানুষ হত্যা করা হচ্ছে। কোন দেশের মানুষ সেটা তো বড় কথা না। ওই দেশের আইনে কি এটা লেখা আছে যে কাউকে দেখলেই গুলি করবা? পৃথিবীতে এত সীমান্ত আছে, প্রত্যেকটা দেশের সাথেই প্রত্যেকটা দেশের অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। এরকম কিলিং কোথাও হয়? শুধু আমাদের এই সীমান্তে হয়, ভারত এবং আমাদের সীমান্তে হয়। ওদের আইন কি বলে ওদেরকে মেরে ফেলতে হবে? না। ওদের আইন কি বলে? ওদেরকে অ্যারেস্ট করতে হবে, প্রয়োজনে বিজিবির সাথে মিটিং করতে হবে, ফ্ল্যাগ মিটিং করতে হবে, কিন্তু হত্যা করতে হবে এরকম কোনো আইন কোনো দেশে নাই। কিন্তু আপনার কথা অনুযায়ী বর্ডার কিলিং নিয়ে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা টোটালটা ওদের পক্ষে চলে গেল। কিন্তু আপনি একবার চিন্তা করেন, আপনার কথাবার্তাগুলো টোটাল ওদের পক্ষে। এমনিতেই আপনাকে মানুষ ওদের পক্ষের লোক মনে করে। আপনি তো উত্তরটা ঘুরে দিতে পারতেন যে হ্যাঁ, এগুলোর বিচার হওয়া উচিত, কেউ কাউকে মাইরা ফেলবে এরকম আইন পৃথিবীতে থাকা উচিত না। এই ধরনের একটা কথা বললে নিশ্চয়ই আপনি বাহবা পাইতেন। কিন্তু আপনি ওই ধরনের কথা না বইলা আপনার কথাগুলো ওদের পক্ষে চলে গেছে। এমনিতে তো দেখতেছেন সীমান্তের মধ্যে কি হচ্ছে। 70 থেকে 75 ঘন্টা 10 জন মানুষ, আহারে মানুষ, ওর মধ্যে 2 জন ছোট্ট বাচ্চা আছে, একজন বৃদ্ধ আছে, 2 জন মহিলা আছে, একজন মা আছে। এই 10 জন মানুষ গত 75 ঘন্টা যাবত না তারা ভারতের না তারা বাংলাদেশের, দুই পক্ষ দুদিকে বন্দুক তাক কইরা রয়েছে, আর তারা মাঝখানে। এর মধ্যে বৃষ্টি হইতাছে, ক্ষেতের আইলের মধ্যে আশ্রয় নিছে। 70-75 ঘন্টা কি খাবে, কোথায় পেশাব পায়খানা করবে, পুরা ফ্যামিলিটা বন্দুকের মুখে। এইটা কোনো মানবতা? কোথায় সেই মানবতার ফেরিওয়ালারা? ওনারা কিন্তু আইসা ওই শাহবাগে কেউ দাঁড়াইলো না, কেউ কোনো মুখ খুললো না। আমাদের এই টক শোগুলোর মধ্যে কেউ কি তেমন ভাবে মুখ খুলতেছে? কেউ মুখ খুলতেছে না। মনে হচ্ছে ভাসুরদের নাম মুখে নেওয়া যাবে না। যাই হোক, আমরা এবার ফেরত আসি আবার ওই আগের জায়গায়। বর্তমান এই টিআইবি রিপোর্ট নিয়ে যে পরিস্থিতি দেখা দিছে, এটা একটা ভয়াবহ ব্যাপার না? যে কেউ মনে করবে যে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী বিফল, উনি সফল হইতে পারতেছে না, কিন্তু উনার উপরেই তো আমাদের সবচেয়ে বড় ভরসা। কারণ কি জানেন, প্রধানমন্ত্রী সবচেয়ে কাছের মানুষ যদি কেউ হয়, এটা হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। আমরা আগাগোড়া সব সময় দেখে আসতেছি সালাউদ্দিন সাহেবকে ভীষণভাবে মান্য করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, সব মন্ত্রণালয়ের দিকে তাকান, যতগুলো মন্ত্রী আছে সবাই সঙ্গে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছে। শুধু প্রতিমন্ত্রী না, আবার একজন উপদেষ্টাও আছে। হ্যাঁ, একজন উপদেষ্টাও আছে। শুধু একটা জায়গায় এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে এখানে কোনো প্রতিমন্ত্রী নাই, এখানে কোনো উপদেষ্টা নাই। তার মানে কি জানেন, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ। আপনার ইমেজ আর প্রধানমন্ত্রীর ইমেজ একই তো। আপনার ইমেজ ক্ষুণ্ণ হইলে প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুণ্ণ হবে। কিন্তু আপনি তো সফল না। এই টিআইবি রিপোর্টে তো বলে আপনি সফল না। এখন কি আপনি এই পদটা অন্য কাউকে দিয়ে দিবেন? এর আগে শোনা গেছিল যে আপনি নিজে এই পদে আসতে চান নাই। এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো শোনা যাচ্ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আপনার পছন্দের পদ না। যদি পছন্দের না হয়ে থাকে তাহলে অন্য কাউকে দিয়ে দেন।
আমাদের বাবর সাহেবকে দিতে পারেন, বা আপনাদের মধ্যে অন্য কেউ থাকলে দিতে পারেন, টোটালটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার কিভাবে উন্নতি হবে? বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা দিয়ে দেশ আগাইতে গেলে দেশের ভয়াবহ অবস্থা দাঁড়াবে। তো কেন দাঁড়াবে ভয়াবহ অবস্থা? বিদেশি কোনো লোক নিকার আসবে না। এই দেশে কেউ যদি ইনভেস্ট করতে চায়, টাকা পয়সা ইনভেস্ট করে বিজনেস করার চিন্তা করে, কিভাবে চিন্তা করবে? দেখতেছে এখানে চাঁদাবাজি হচ্ছে, দেখতেছে এখানে মারামারি হচ্ছে, দেখতেছে এখানে এক দল আরেক দলকে পিটাইতেছে, দেখতেছে এখানে নিষিদ্ধ একটা দল আওয়ামী লীগ তারা আবার বাইর হয়ে আসছে এবং তারা জয় বাংলা স্লোগান দিতেছে। চারিদিকে যে একটা হেবা জাবা লাইগা গেছে, এই হেবা জাবার মধ্যে বিদেশি কোনো ইনভেস্টার আসবে ইনভেস্ট করতে? নিশ্চয়ই আসবে না। আমার এক বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, সে বিদেশে আছে। সে আমাকে একটা সুন্দর পরামর্শ দিছে যে বন্ধু, বনানীতে একটা জায়গা দেখো, ওইখানে একটা কফি হাউস দিমু, তুমি আর আমি দুইজনে মিলা, যদি নির্বাচিত সরকার আসে। ওই 18 মাস কিন্তু ওই আলাপগুলো চলতেছিল, আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচিত সরকার আসলে একটা কফি হাউস দিব। তাকে যখন গতকালকে জিজ্ঞাসা করলাম, কই তুমি আসতেছো না? ভাই তোমার দেশের যে অবস্থা, ওই 18 মাসের চেয়ে তো এখন খারাপ অবস্থা। এই টাইমে কোনো ইনভেস্টর যায়ও না। বন্ধু, যে কয়টা টাকা পয়সা আছে ব্যাংকে রাইখা দাও, আবার ইসলামিক ব্যাংকে যদি থাকে সেটা উঠায় নাও। আমাকে পরামর্শ দিতেছে ইসলামিক ব্যাংকে টাকা থাকলে উঠায় নাও। হ্যাঁ ভাই, দেখলাম ইসলামিক ব্যাংক থেকে সবাই টাকা পয়সা উঠাইতেছে, শুনলাম হাজার হাজার কোটি টাকা উঠায় নিয়ে যাইতেছে, প্রতিদিনই মানুষ টাকা উঠায় নিতেছে, ব্যাংক দিয়া কুলাইতে পারতেছে না। এটিএম বুথগুলোর মধ্যে মানুষ যাইতেছে কিন্তু টাকা পাইতেছে না, টাকা ঢুকায় 1 ঘন্টার মধ্যে শেষ, সবাই টাকা নিয়ে চলে যাইতেছে। কারণ কি জানেন? অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়া, অনেক বিপদ আপদ উপেক্ষা কইরা এই ইসলামিক ব্যাংকে একটা জায়গায় আনা হয়েছিল। এই যে বিদেশ থেকে আমাদের টাকা পয়সা আসে, প্রবাসী ভাইরা যে টাকা দেয়, এই 30 ভাগ টাকা কিন্তু এই ইসলামিক ব্যাংকের মাধ্যমে আসে। এখন যদি ওনারা টাকা না পাঠায়, আর যারা যেভাবে টাকা উঠায় নিয়ে চলে যাইতেছে, আমার বন্ধু যে পরামর্শ আমাকে দিতেছে, এরকম পরামর্শ সবাই সবাইকে দিতেছে। তো প্রবাস থেকে যদি এরকম পরামর্শ দিয়ে থাকে তার দেশের ভাই ব্রাদারকে যে ব্যাংকে থেকে টাকা উঠায় আনো, তাহলে কি এই ব্যাংকটা দেউলিয়া হয়ে যাবে না? একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই মাঝ রাইতে আপনারা জুম মিটিং কইরা ওই সিস্টেমটা কেন বদলাইতে গেলেন? আরো কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। এই ইসলামিক ব্যাংকটা যেভাবে কু করলেন, এই কুর মাধ্যমে কি দাঁড়াইলো জানেন? আপনাদের সঙ্গে জামাত ইসলামের সম্পর্কটা আরো অবনতি হইল। যদিও আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বলতেছে যে এই সংসদকে যদি সফল করতে চান, এই জাতিকে যদি আমরা আগে নিয়ে যেতে চাই, তাহলে আমরা আপনারা একই, বিরোধী দল ছাড়া আমরা অসম্পূর্ণ, আবার আমরা ছাড়া বিরোধী দল অসম্পূর্ণ। তার মানে আমাদেরকে সবাইকে সমঝোতার মধ্যে আসতে হবে, একসঙ্গে হাতে হাত মিলাইয়া পথ চলতে হবে। সংসদে এরকম আহ্বান করতেছেন। আর এদিক দিয়ে ইসলামিক ব্যাংকটা আপনারা যদি দলীয়করণ করেন, তাহলে কি সম্পর্কটা ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে না। যে কথা সে কাজ হইতে হবে, কথা একরকম কাজ অন্যরকম, তাহলে তো হবে না। বেশি কথা আর বললাম না, শুধু প্রশ্ন রেখে গেলাম আমাদের সালাউদ্দিন সাহেবের কাছে যে সালাউদ্দিন সাহেব, প্রধানমন্ত্রীর সাথে আপনার যে সম্পর্ক, আপনাদের দুজনকে আমরা আলাদা করে দেখি না, কিন্তু তার মানে আপনার হাতেই কিন্তু প্রধানমন্ত্রীর ইজ্জত। আইন কানুন প্রশাসনের দিকে গভীরভাবে নজর দেন। যদি মনে করেন যে না, এটা আমাকে দিয়ে হচ্ছে না, এটা লজ্জার কিছু না, অন্য কাউকে দিয়ে দেন। অন্য কাউকে দিবেন কি না দিবেন এটা আপনাদের ব্যাপার। আমাদের জনগণের শুধু চাওয়া শান্তি, সে শান্তি কিভাবে আইনা দিবেন সেটা আপনাদের দায়িত্ব। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।